সুপ্রিম কোর্ট ওদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছিল। ওরা একটা কৌশল নিয়েছিল যে একের পর এক এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে। সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি 3 তারিখে সবাইকে শোনার পর সেই রায় কোনো মতেই পরিবর্তন করব না। যা রায় দিয়েছি সেই রায় কার্যকর করতে হবে। অর্থাৎ সৌভিক, কোনো ধোঁয়াশা এখানে কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা, কেবলমাত্র তারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করার সুযোগ পাবেন। অর্থাৎ যারা টেন্টেড না তারা আর কোনো বেতন পাবেন না, পরবর্তী যে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে সেই পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবেন। একেবারে কোনো ধোঁয়াশা কিন্তু কোর্ট রাখেনি। দেখো, একেবারেই তোমার মনে থাকবে যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা যখন নির্দিষ্টভাবে এই মামলার ক্ষেত্রে নির্দেশ দিয়েছিল, তারা কিন্তু সেই সময় 3টে ক্যাটাগরিকে বা 3টে বিভাগকে নির্দিষ্ট করে চিহ্নিত করেছিল যে কারা কারা একেবারে সুনিশ্চিতভাবে নিশ্চিত হওয়া বা শনাক্ত হওয়া যারা অযোগ্য প্রার্থী, এবং সেটা কারা সেটা বলে দেওয়া হয়েছিল যে যারা র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তারা হলেন এই অযোগ্য প্রার্থীরা। দ্বিতীয়ত, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে, অর্থাৎ সিবিআই এর তরফ থেকে যে ওএমআর পাওয়া গিয়েছে সেই ওএমআর এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে যে নম্বর রয়েছে সেই ওএমআর, এই দুটোর মধ্যে যাদের নম্বরের পার্থক্য রয়েছে তারা একেবারে নিশ্চিতভাবে অযোগ্য প্রার্থী। এর পাশাপাশি বলা হয়েছিল যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তারাও কিন্তু নিশ্চিতভাবে অযোগ্য প্রার্থী। ফলে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে নিশ্চিতভাবে এই 3টে ক্যাটাগরিকে ভাগ করে দেওয়া হয়েছিল যে কারা নিশ্চিতভাবে অযোগ্য প্রার্থী। এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে আজকে সুপ্রিম কোর্টে যে মামলা হলো সেই মামলাটা কিন্তু করেছিলেন যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে যে ওএমআরের যে নম্বর ছিল এবং সিবিআই এর তরফ থেকে গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল সেই হার্ড ডিস্কের মধ্যে যে ওএমআর ছিল বা যে নাম্বার ছিল সেই নাম্বারের মধ্যে পার্থক্য রয়েছে। এরা ছিলেন সেই প্রার্থী যারা সুপ্রিম কোর্টে আজকে মামলা করেছিলেন। তোমার মনে থাকবে এর আগে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন সেই চাকরি প্রার্থীদের একাংশ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই প্রার্থীদের মামলাও কিন্তু একইভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছিল। এবং আজকেও আমরা দেখলাম যে এই যে মামলা আজকে করা হয়েছিল যারা ওএমআর মিসম্যাচ করেছেন তাদের পক্ষ থেকে, সেই মামলাও কিন্তু একইভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ যে এই মামলাতে বা স্পষ্ট মনোভাব যে এই মামলাতে আপাততভাবে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। তার কারণ হলো একেবারে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এরা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে এরা অযোগ্য প্রার্থী। ফলত এই অযোগ্য প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বলবৎ থাকবে। আজকে এই মামলায় মূলত যে আবেদন করা হয়েছিল সেই আবেদনে বলা হয়েছিল যে এপ্রিল মাসের যে বেতন রয়েছে সেই বেতন তারা এখনও পাননি, সেই বেতন দেওয়া হোক এবং তার পাশাপাশি নতুন যে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস সেই নিয়োগ প্রক্রিয়া এদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হোক। কিন্তু সেই আবেদনেও সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে কোনো সাড়া দেওয়া হয়নি এবং সেই আবেদন কিন্তু কার্যত পত্রপাঠ খারিজ করা হয়েছে। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার জানিয়ে রাখি, বড় ধাক্কা আজকে যারা অযোগ্য চিহ্নিত অযোগ্য চাকরিহারা তারা সুপ্রিম কোর্টে খেয়েছেন। এই চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা দুটো আবেদন করা হয়েছিল, দুটোই কিন্তু আজকে খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। স্পষ্ট বলা হয়েছে যে সিবিআই এর উদ্ধার করা ওএমআর এর যে নাম্বার এবং কমিশনের কাছে থাকা নাম্বার তার মধ্যে পার্থক্য রয়েছে, ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ তারা নিতে পারবেন না। আবেদন মূলত ছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় যেন তারা অংশ নিতে পারেন এবং এপ্রিল মাসের বেতন যেন তারা পান। এই জোড়া আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে চিহ্নিত অযোগ্য যারা তারা গিয়েছিলেন, কিন্তু স্পষ্ট আজকে খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের এইটা বক্তব্য যে মামলার শুনানির সময় আপনারা তো হাজির ছিলেন, নিজেদের অযোগ্য নয় বলে সওয়ালও করেছিলেন। তারপরে কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করছে, যেখানে কোর্ট বলছে যে যারা সংশয়ে ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন, তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ নেই, স্পষ্ট জানাচ্ছে সর্বোচ্চ আদালত। আমি একবার ঐশীর সঙ্গে কথা বলবো, এই কারণে কথা বলবো ঐশী, যারা সেখানে বিকাশ ভবনের সামনে আজকে 17 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মূল বক্তব্য তো এটাই ছিল যারা অযোগ্য, যারা র্যাঙ্ক জাম্প করে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের জন্য যারা যোগ্য তাদের আজকে খেসারত দিতে হচ্ছে। আজকে সেই অযোগ্যদের আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। যারা যোগ্য চাকরিহারারা সেখানে বসে রয়েছেন 17 দিন ধরে, কি বলছেন তারা?
একেবারেই শুভ্রজিৎ, যে ওএমআর শিট উদ্ধার করেছিল সিবিআই, সেখান থেকেই কিন্তু কমিশন তালিকা তৈরি করেছে এবং যারা শনাক্ত হয়ে গিয়েছে যাদেরকে অযোগ্য হিসেবে, তাদের যে জোড়া আবেদন তা খারিজ করলো সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল, তাকে জিজ্ঞেস করবো আজকে অযোগ্যদের যে জোড়া আবেদন, তাদের এপ্রিল মাসে মাইনে পাইয়ে দেওয়া এবং তারই সঙ্গে তাদের যে পরীক্ষায় বসতে দেওয়া, এই দুই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কীভাবে? দেখুন, প্রথমত সুপ্রিম কোর্ট অবশ্যই বলেছে এবং সকলেই জানে যে যারা দুর্নীতি করেছে বা অযোগ্য বলে চিহ্নিত তাদের আর চাকরিতে বসতে দেব না এবং নতুন মানে এই যে চাকরিটা সেটা তো চলেই গেল, আর নতুন করে পরীক্ষাতেও বসতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এই ডিসিশনকে, কিন্তু আমরা তো কাউকে অযোগ্য বলে চিহ্নিত করিনি। তাদের গণতান্ত্রিক অধিকার আছে তাদের জন্য লড়াই করা সুপ্রিম কোর্টে, এবং সেটা তারা করেছে, পরবর্তীতে হয়তো রিভিউতেও যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এবং সমস্ত কিছুই প্রমাণ তথ্যের উপরে নির্ভর করবে। আমরা চাইবো যারা যোগ্য বলে বিবেচিত তাদের চাকরিটা যেন থাকে, তারা যেন পুনর্বহাল থাকতে পারে, এবং অযোগ্য যারা প্রমাণিত হবে বা হয়েছে তারা যেন কোনোভাবেই আর পরীক্ষায় বসতে না পারে বা চাকরিতে পুনর্বহাল থাকতে না পারে, কারণ এটা আমাদের যে অধিকার বা সাংবিধানিক অধিকার সেটা লঙ্ঘন করে। দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না, দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে। সেক্ষেত্রে এখন দেখার যে মানে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে না হবে। যারা দাগি অযোগ্য তাদের জোড়া আবেদন আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল, কীভাবে দিচ্ছে? দেখুন, তাদের এমএ যে খারিজ করেছে বা এর আগের দিনও যে এমএ খারিজ করেছে সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ তাদের দিক থেকে তারা তাদের কথা তুলে ধরেছে, সেটা তাদের ব্যক্তিগত মতামত। জন্যই তো আজকে আপনাদেরকে এভাবে রাস্তায় বসে থাকতে তাদের জন্য তো অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় কথা তারা এই সুযোগটা পেলেও কী করে, তাদের এই সুযোগটা দিল কে? ঠিক আছে, তাহলে অভিযুক্ত যেমন তাদেরকে অভিযুক্ত করার জন্য যে মাথাটা সে কাজ করেছিল সে সবচেয়ে বড় অভিযুক্ত। তো আমাদের প্রশ্ন সেই জায়গায়, আজকে তারাও যেমন ডিপ্রাইভ হয়েছে, আজকে আমরাও ডিপ্রাইভ হয়েছে। যোগ্য বলে চিহ্নিত হয়ে যাওয়ার পরেও আবেদন করেছে যে পরীক্ষা দেব এবং এপ্রিল অবধি তাদের যেন মাইনে দেওয়া হয়। অযোগ্য চিহ্নিত হওয়ার পরেও এখনও পর্যন্ত তাদেরকে টার্মিনেট করা হয়নি কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? এখনও পর্যন্ত তাদেরকে সুপ্রিম কোর্টে ভার্ডিক্টে বলা হয়েছে মাস্ট বি টার্মিনেটেড, তাহলে তাদেরকে টার্মিনেট করা হয়নি এখনও পর্যন্ত। মাইনে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এখনও পর্যন্ত সেটাও করা হয়নি। তাহলে মেন মাথায় তো তোমার হচ্ছে সব কিছু গুলিয়ে দিচ্ছে। তাহলে তারা এমএ অ্যাপ্লিকেশন করেছে যে কারা টেন্টেড কারা আনটেন্ট, আমাদেরকেই তো এখনো সার্টিফিকেট দেয়নি যে আমরা আনটেন্টেড। আমাদেরকে কেউ লোকে কোশ্চেন করছে, এই তুমি যোগ্য না অযোগ্য আমি কি করে বুঝবো? আমি কি গায়ে লিখে বেরাবো? তো আমাকে আগে সেই সার্টিফিকেট দিক যে আই অ্যাম আনটেন্টেড। না, আমি সাধুবাদ জানানোর মতো কিছু না। আমি সাধুবাদ তখনই জানাবো যেদিনকে আমাদের রিভিউ অ্যাকসেপ্টেড হবে, আমরা যেদিনকে হচ্ছে সসম্মানে স্কুলে ফেরত পাবো। তাদের যে আবেদন সুপ্রিম কোর্টকে, সেই আবেদন শুনে তাদেরকেও ন্যায় বিচার পাইয়ে দিতে হবে, তারপরেই কিন্তু তারা এই বিষয়টিকে সাধুবাদ জানাবে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার জানাবো যে চিহ্নিত অযোগ্য চাকরিহারা যারা, তারা সুপ্রিম কোর্টে আজকে আবেদন করেছিল। দুটো আবেদন তারা করেছিল, কিন্তু দুটো আবেদনই আজকে সম্পূর্ণ কার্যত পত্রপাঠ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।